সেই ফজলুর রহমানকে যখন মব করে ভয় দেখায় হত্যা করবে, আরে কয় কি আমার জীবনের মালিক তো আল্লাহ, আর জীবন তো আমি 54 বছর আগে 1971 সালে দিয়ে আইছি, এখন তো আমি বাইচা আছি, এটাকে যদি আমি বলি এটা আমি সারপ্লাস জীবন পাইছি, এটা আমার বর্ধিত জীবন, তোরা মেরে ফেলে আমাকে, কিন্তু মুক্তিযুদ্ধকে স্বীকার কর। আমি কথাটা বলছি, আমাকে যারা হত্যা করার আজকে হুমকি দিছে তাদের সম্পর্কে এই সরকার কি কি পদক্ষেপ নেয় এটা আমি দেখতে চাই। আমি ভয়ে বলছি না কথাটা, আমাকে যারা হত্যা করার হুমকি দিছে এবং বিএনপি কে, হ্যাঁ কেমন বেটা বিএনপির মতো, আরে বিএনপির একটা আঙ্গুলের লুম ছিটতে পারবি তোরা? বিএনপি কে বলছে ফজলুর রহমান যদি এক্সপেল না করো আর কয়েকজন রে, তাইলে কিন্তু আমরা দীক্ষা দিব বিএনপি রে। হ্যাঁ দীক্ষা দিবে, 3টা মানুষ হয় না 60টা মানুষ বক্তৃতা করো স্টেজে বসা, হ্যাঁ 3 টাকার মানুষ আসছিলে না 3000 টাকার পাঞ্জাবি গাউদা বক্তৃতা করস, 2 টাকা দিয়ে রিক্সায় চড়তে পারতে না 2 কোটি টাকার গাড়ি চড়স, তোরা আমারে বকাবকি করস, এই বেটারা তোরা পাইছসটা কি? বাপ দাদা কাউকে রাখবে না, যে বাপকে মানে না দাদাকে মানে না সে কি? একজন বলল আমি দাদাকে মানি না, 47 হইল আমার দাদা, আর বাপ আসিলই না আমার 71 হইল, যারা বলে এটা আমি মানি না, এটা আমার বাপ ছিল এটা আমি মানি না, এখন আমার চাচা রে আমি বাপ ডাকবো 24, এদেরকে কি বলা হয় বাংলা ভাষাটা বলেন তো দেখি, আমি নাই বা বললাম, আমি এদেরকে আর কিছু বলবো না। আমি বলতে চাই আপনাকে, দেশ যেদিকে যাচ্ছে ইউনূস সাহেব যে, আমি বলছি দেশ যেদিকে যাচ্ছে, আমি শেষ করছি না, দেশ যেদিকে যাচ্ছে ইউনূস সাহেব যেদিকে দেশকে নিয়ে যাচ্ছেন, আমি সবসময় একটা কথা বলি, ইউনূস সাহেব আপনি অনেক বড় মাপের মানুষ, কিন্তু চালাকি আর বড় মানুষ এক জিনিস না। কানিং এন্ড ইন্টেলিজেন্ট ইজ নট সেম, ইন্টেলিজেন্ট এন্ড নলেজ ইজ নট সেম। আপনি জ্ঞানকে বুদ্ধি মনে করেন না, বুদ্ধিকে আবার ধূর্ততা মনে করেন না, বা ধূর্ততাকে আবার জ্ঞান মনে করেন না। আপনি যা করেন কেউই কিছু বুঝে না ইউনূস সাহেব, এটা কিন্তু ঠিক না। আপনি একদিক দিয়ে ইলেকশনের ডেট ঘোষণা করেন, হ্যাঁ, আর একদিক দিয়ে জামাত এনসিপি তারা বা আপনার যারা সবচেয়ে কাছের লোক, যাদের মাথায় হাত দিয়ে আপনি বলেন এই তোরা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যাদের সাথে বুক মিলায় কুলাকুলি করেন, নাতির চেয়েও কম বয়সী ছেলে পেলে যাদেরকে বানায় ফেলেন বাংলার প্রধানমন্ত্রী, তারা যখন বলে না না আমরা তো ইলেকশন মানি না, তখন আমরা কিন্তু বুঝি ইউনূস সাহেব রাত্রের বেলা আপনি তাদেরকে বলে দিয়েছেন আমি ইলেকশনের ডেট ঘোষণা করব, তারেক রহমান সাহেব সহ বিএনপি কে খুশি করার জন্য কিছুদিন, আর তোরা রাত্রের বেলা পরের দিন স্লোগান দিবে ইলেকশন মানি না, পিআর না হইলে, এটা পিআর না কি কয়, আমরা ইলেকশন মানি না, হ্যাঁ প্রপোর্শনাল প্রেজেন্টেশন, আরে বাপ রে বাপ, না হলে মানে না, কয়েকদিন পরে কইব না আমাদের সবাই 2টা করে বিয়ে না করায় দিলে আমরা ইলেকশন মানি না। আর মৌলানা সাদ্দিনী আছেন ওই যে জামাতের আমির, এখন শুনলাম আল্লাহ তারে ভালো করুক, সবাইকে সুস্থ রাখুক, আমি শুনলাম উনারা এখন আবার বলতেছে এইটা না হইলে কিছুদিন পরে কইব আবার যে আপনারা যদি আমাদেরকে মোটামুটি ভাবে আরো ওই যে ইসলামিক শরীয়ত মতে 4টে করে বিয়ে করায় না দেন তাহলে ইলেকশন মানুষ। কাজে উনারা কত ধরনের অজুহাত খুঁজবে ইলেকশন না করার জন্য। আমি ইউনূস সাহেবকে বলি ওই যে এই কথাটা আপনার সম্পর্কে আমি সবসময় বলি, আজকেও বললাম, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া দাঁড়ো। আপনি কি সেই চরিত্রের মানুষ? তা না হলে ইলেকশন দিচ্ছেন, ইলেকশন স্টিক করেন। এখন আবার দেখি নির্বাচন কমিশনের সাথে একটু আগায় 3 পা পিছায়, কি যেন কি কইতে চায়, এটা কি একটা দেশ, কার ভিতরে কি আছে আল্লাহ জানে, কিছু জানে না, বাংলাদেশের মানুষ কিছু জানে না কি হতে যাচ্ছে, এই দেশটা কার। শুধু আজকে দেখলাম চট্টগ্রাম বন্দরটা মোটামুটি নতুনদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, এইটা করার জন্য দেরি করতেছেন কিনা যাতে করে ওই সেন্ট মার্টিন দ্বীপে কোন দেশের স্টিমার লাগতে পারে অথবা করিডোর দিয়ে দিতে পারেন, এইসব করার জন্য ইলেকশনের নামে বাহানা করতেছেন কিনা আমি জানি না, কিন্তু এই কথাগুলো কইলে যারা আমাদেরকে হত্যা করার হুমকি দেয়, আমরা যাদেরকে বলি যে যারা মুক্তিযুদ্ধ মানে না, তারা হলো রাজনৈতিক ভাবে, কালকে কি বলছি আজকেও আমি কথাটা বলবো, এইটাই তারা, যারা মুক্তিযুদ্ধকে মানে না রাজনৈতিক ভাবে তারা বেজন্ম, এই দেশে থাকার তাদের কোনো রাইট নাই। এই কথাটা আমি আবারও আজকে বললাম, মুক্তিযুদ্ধ মানবেন না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
টিএসসিতে গোলাম আজম নিজামীদের ছবি টাঙ্গাইবেন আর স্লোগান দেবেন পাকিস্তান জিন্দাবাদ, আর সেটা আমাদের মান্য চলতে হইব, তাইলে আমরা দেশপ্রেমিক আপনাদের সাথে। এটা মানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকারদের একটা কারখানা বানাইছেন, এটা নেতা বানাইছেন এক রাজাকারের বাচ্চারে ভাইস চ্যান্সেলর, এদেরকে বানাইছেন সব হলে এইখানে বাংলাদেশটাকে একটা ধ্বংস করার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে। আমরা এগুলো মানি না। মানি না বললে ফজলুর রহমানদেরকে হত্যা মাইরেন, যারা মারতেছেন আমাকে। আমি আবারও বলছি, বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশের সমস্ত মানুষকে আমি বলতে চাই যে আমাকে যারা হত্যা করবে তারা হইল এরা যারা বাংলাদেশের স্বাধীনতা মানে না, যারা 71-কে মুক্তিযুদ্ধ মানে না। আমি যদি কোনো কারণে মৃত্যুবরণ করি, মৃত্যু নরমালি না অ্যাবনরমালি, তাইলে বুঝতে হবে ওরা আমাকে হত্যা করছে। এমনকি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হত্যা, আমি নিহত হইলে ওইটা ধরে নিতে হবে যে এর পিছনে তাদের কোনো আগের দিন হাত ছিল, যাতে ফজলুর রহমান অ্যাক্সিডেন্ট করে মরে। আমি তো এখনো বিশ্বাস করি একজন বীর প্রতীক এই দেশের একজন সেনাপতি ছিল, আমাদের বাহিনীর সেনাবাহিনীর একজন সেনাপতি ছিল হারুনুর রশিদ। সে কিভাবে মারা গেল, আমি এটার বিচার চাই এবং তদন্ত চাই। যদি সে অ্যাবনরমালি মারা গিয়ে থাকে, তাকে কেউ করে তাকে, আমি তার বিচার চাই। এই দেশে কে কখন কই দিয়ে মরতেছে, প্রধান সেনাপতি ছিল, সে মরে গেল গা, মনে হলো যেমন একটা সাধারণ একটা মানুষ মারা গেছে। আমি তাই আজকে আপনি আমাকে এই সুযোগ দিচ্ছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। এই দেশে এখন যা চলছে, যদি একটা নির্বাচন সঠিক সময়, যে সময়টা ইউনূস সাহেব উচ্চারণ করছে সেই সময় না হয়, আমি বলে দিলাম দেশ থাকবে কি থাকবে না, এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে, এই দেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না। যে নির্বাচন হবে, ডক্টর ইউনূস নির্বাচন দিতে চান? আমি আপনাকে এভাবে বলি কথাটা, আওয়ামী লীগ 3 বার ভোট করছে, 14 সন, 18 সন, 24 সন। শুধু বিএনপি যায় নাই, জামাত যায় নাই। 18 সনে গেছিল, যদি আমি পরে বলছি, কিন্তু জাতীয় পার্টি গেছিল, আর কিছু দল গেছিল। কিন্তু দেখা গেল ভোটের বেলায় 10%-এর বেশি, 12%-এর বেশি ভোট কাস্ট হয় না, জোর করে ভোট কাস্ট করাইতে হয়। এমনকি আওয়ামী লীগের যে 40%, 42% ভোট আছে, তারাও সেন্টারে যায় না, কারণ এটা নিয়ে তারা কোনো ইন্টারেস্ট ফিল করে না। দেখে যেতে তো কোনো কম্পিটিশন নাই, কম্পিটিশন নাই, এটা গিয়া কি লাভ হবো, এর চেয়ে হ্যাঁ এক দুপুর ঘুমায় নেই মানুষ, এক দুপুর ঘুমায়, আর কি বৃষ্টির দিন হলে খিচুড়ি দেখায়, মানুষ ভোটে যায় না। এইবারও যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হয়, আওয়ামী লীগ তো আসলে বাদ হইতে হবে, আমার যেটা মনে হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ভোট হয়, তাহলে তো আগে আপনি 40-42% ভোট বাদ দিয়ে দিলেন। তাইলে ভোটের মধ্যে কম্পিটিশন হইব কার? বিএনপি থাকবে 1 নম্বরে, তার সাথে কিছু দল থাকবে, আর জামাত থাকবে তার বিপক্ষে, তার সাথে কিছু দল থাকবে। কারণ জামাত হইল মুনাফেকদের একটা দল, জামাতের রাগ করতে পারে। আমি তাদেরকে বলি, খালেদা জিয়ার অসীম সহ্য, তা না হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থাকতেই যে বেইমানিটা আপনারা যে বিএনপির সাথে করছেন, খালেদা জিয়া যদি আপনাদেরকে গত 15 বছর আঁচল দিয়ে ঢাইকা না রাখতো, তাহলে আপনাদের দল বঙ্গোপসাগরে পড়ে গেল। সেই জামাত ইসলাম আরো কিছু দল নিয়ে বিরুদ্ধে কন্টেস্ট করবে। যখন একদিকে বিএনপি থাকবে আর একদিকে জামাত থাকবে, ভোটের যে আগ্রহটা মানুষের সেই রকম থাকবে না। এখন আজকে দেখলাম জামাত বলল যে যদি ওই আনুপাতিক হারে ভোটের রেজাল্ট দেওয়া না হয়, ভোট দেওয়া না হয়, তাহলে আমরা ইলেকশনে যাব কিনা চিন্তা করব। এনসিপিও একই কথা বললো। জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, এই 3টা দল যদি না যায়, শুধু বিএনপি যায়, তাইলে আর বিরুদ্ধে যাওয়ার রইল কে? তখন তো ইলেকশনের কোনো ইন্টারেস্ট থাকবে না। ইউনূস সাহেব ইচ্ছা করলেও একটা ইলেকশন করে কোনো পৃথিবীকে বুঝাইতে পারবে না। ইউনূস সাহেব যখনই ভোট হবে না, ইউনূস সাহেব বলবে হ্যাঁ আমি তো কত চেষ্টা করলাম, আমি আরো কিছুদিন থাইকা দেখি আপনাদেরকে। এখন দেখি 28-29 সনে একটা ভোট হইলে হইতেও পারে, এইটাও লেখে। আরে আমি প্রতিদিন সকালে উঠে দেখি তো, আর রাত্রে কিছু কথা এমন দেখি যে কিছু কিছু কথা দেখি অনেক রাত্রে ঘুম হয় না, অনেক রাত্রে ঘুম হয় না। এটা কি একটা দেশ আমরা বানাইছিলাম?
আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি, এইরকম একটা দেশে কি বাস করা যায়, যে দেশে প্রত্যেক দিন দেখেন আপনি মব হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, বিচার নাই, আচার নাই, কিচ্ছু নাই, যে দেশে পুলিশের কোনো মূল্য নাই, যে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘরে বসে থাকে, যে দেশে কিছু লোক চুরি ডাকাতি বদমাইশি লুণ্ঠন করে, তাদের হইল দেশ। যারা সচিবালয়ে বৈশা থাকে ইসলামী ছাত্র শিবিরের নামে বা অন্য ছাত্র সংগঠন নামে বা এনসিপির নামে, যারা এই দেশে শুধু সচিবালয় বেচা খায়, অফিস বেচা খায়, চাকরি বেচা খায়, কন্ট্রাক্টারি বেচা খায়, এদের হইল দেশ। এর চেয়ে কিন্তু আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি, এর চেয়ে খারাপ সময় কোনোদিন বাংলাদেশে ছিল না। এখন যে ধরনের লুটপাটটা হচ্ছে, সেই লুটপাট হইতেছে বাংলাদেশে। আর সমস্ত লুটপাটের জন্য দায়ী হইল কে? জাকি চোহারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। জানেন তো রবি ঠাকুরের সেই কবিতা, যাকে চোহারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। যা কিছু হবে বাংলাদেশে, দোষের বাগিকে আওয়ামী লীগ তো পলাইছে, এখন দোষের বাগি হইল বিএনপি। চান্দাবাজ, দান্দাবাজ, খুনবাজ সব হইলো বিএনপি। কে কয়ে দেয়? জামাত। কয় কে? জামাতের টেলিভিশন, জামাতের ইউটিউব। কে এটাকে সাপোর্ট করে? জামাতের লোকজন বা এই শ্রেণীর লোকজন যারা স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা মনে করতেছে বিএনপি কে যদি চান্দাবাজ ধান্দাবাজ করে আনপপুলার করে ফেলে দিতে পারি, আওয়ামী লীগ পালাইছে, বিএনপি চলে যাবে, আমরা চিরদিনের জন্য এই দেশটাকে পাকিস্তান এবং আফগানিস্তান বানাইতে পারবো। এই চক্রান্তটা চলছে। এই চক্রান্তটা অনেকেই বুঝে না। আমি দেখলাম আমার দলেরও অনেকেই বলে, আমি এখানে গেলে পরে বিএনপির কর্মীরা যখন আমার দেখে দৌড়ে আইসা বলে আপনি যা বলেন ঠিক বলেন। কিন্তু অনেকের মুখ থেকে যেসব কথা শুনি, না না দেশ ভাগ করুন যাইতো না, এই 54 বছর ধরে দেশ কেমনে ভাগ করে, অনেকের মুখ থেকে শুনি। হায় হায়, আমি তো ভাগ করতে চাই না। আমি তো কোনোদিন বলি নাই জামাত ইসলাম আলবদর রাজাকার। আমি তো বলছি সেই দিন 5ই আগস্টের পরে যখন জামাত ইসলাম বলা শুরু করলো, যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল মুক্তিযুদ্ধের নামে, এরা আল্লাহর কাছে মাপ চাও, তোমরা মহাপাপী। যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল, সেদিনও তো আমি বুঝলাম, আরে আমি তো এমন জায়গাতে যাইতেছি, আমি তো ডাকাইতের পিছনে সবকিছু হারাই ফেলছি। আমি তখনই বলছি, রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধকে যদি বলো মহাপাপ, তাইলে কিন্তু সাবধান, আমরা কিন্তু এখনো জীবিত আছি মুক্তিযোদ্ধা। তখন বলছি, আমি তো সব সময় জামাতকে বলছি, হে জামাত ভাইয়েরা আমার, তোমরা 54 বছর আগে যা হয়েছে তোমরা মাপ চাইয়ে ফেলো, আমরাও বাদ দিয়া দেই। তোমরা ইসলামের নামে রাজনীতি করো, আমরা গণতন্ত্রের নামে রাজনীতি করবো।